হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবের গতি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি তার অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়, তাই তো? বল প্রয়োগ করতে হয় বা কিছু বল দিয়ে টানতে হয়, তাই তো? তাহলে এই যে বল, অর্থাৎ গাড়িটা যে গতিশীল হচ্ছে, অর্থাৎ এটাকে যদি আমি গাড়ি হিসেবে কল্পনা করি তাহলে গাড়িটা কী হচ্ছে? গতিশীল হচ্ছে, তাই তো? তাহলে গতিশীল হলে পরে কী হবে? তাকে আমি এফ বল দিয়ে টানছি, টানার জন্য কী হচ্ছে? গতিশীল হচ্ছে। তাহলে এইটাকে আমি যখন বল দিচ্ছিলাম না তখন কী হচ্ছিলো? এটা স্থির অবস্থায় ছিল, ধরে নেওয়া হচ্ছে এটা স্থির অবস্থায় রয়েছে বা ইউ বেগ রয়েছে যখন বল প্রয়োগ করা হয়নি, ঠিক আছে? এইবার যখন বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার পর কী হবে? এর বেগের পরিবর্তন হবে, তাই তো? তাহলে বেগের পরিবর্তন আমি ধরে নিলাম যে ভি হলো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে কত সময়ের জন্য এই যে বেগের পরিবর্তন হলো, কত সময়ের জন্য আমি ধরে নিলাম যে টি সময়ে এই পরিবর্তনটা হয়েছে, ঠিক আছে? তো এই যে এফ বলের জন্য যে বেগের পরিবর্তন হচ্ছে সেটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ কত সময়ের জন্য কত বেগের পরিবর্তন হচ্ছে, সেই যে হারটা পাবো সেটাকে কী বলা হয়? ত্বরণ বলা হয়, ঠিক আছে? এটাকে কী বলা হয়? ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, ঠিক আছে? বেগের যে পরিবর্তন হবে তার হার, ঠিক আছে? পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তনের হার, হার বলতে গেলে কী বোঝায়? সেটাকে সময় দিয়ে ভাগ করা, ঠিক আছে? অর্থাৎ যে ডিভি বাই ডিটি, ঠিক আছে? অর্থাৎ ডিভি বলতে গেলে কী বোঝায়? ডিভি বলতে গেলে বোঝায় যে বেগের পরিবর্তন, ঠিক আছে? অর্থাৎ এটাকে কী বলা হয়? ডেল্টা ভি, ঠিক আছে? ডেল্টা ভি মানে হচ্ছে এটা হচ্ছে কি? অন্তিম বেগ, অর্থাৎ এই বেগটা বেশি, তাহলে অন্তিম বেগ মাইনাস এই যে প্রাথমিক বেগটা রয়েছে, প্রাথমিক বেগ, ঠিক আছে? বাই কী হবে? টাইম, ঠিক আছে? টাইম, এটা সমানই এটা বলতে পারি আমরা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। তাহলে ত্বরণ কীভাবে সৃষ্টি হলো বুঝতে পারলে, যে বলের জন্য কী হচ্ছে? ত্বরণটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এ কোন দিকে সৃষ্টি হলো? বল যেদিকে ক্রিয়া করবে সেদিকেই আমাদের কী হয়? ত্বরণটা কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে যে বল যেদিকে ক্রিয়া করবে ত্বরণটা আমাদের কোন দিকে কাজ করবে? সেই বরাবর কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ এর অভিমুখটা কোন দিকে হবে? বল যেদিকে আমি দিচ্ছি, অর্থাৎ এই বরাবর আমি টানছি এ বল দিয়ে, তাহলে ত্বরণটা কোন দিকে হবে? এই দিকে হচ্ছে, ঠিক আছে? তো এই যে ত্বরণটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা নিউটনের সমীকরণ থেকে বা নিউটনের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? যে এফ সমান এম এ, তাই তো? অর্থাৎ যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ছিল সেটা কি বলেছিল? সেটা থেকে আমরা এই যে সূত্রটা দেখতে পাই, ঠিক আছে? তাহলে এই যে সমীকরণটা এফ সমান এম এ, দেখো এটা কি হচ্ছে? বলের কারণে কি হচ্ছে? এই যে মানে গাড়িটা রয়েছে তার ভর যদি আমি এম ধরে নিই, ঠিক আছে? এম অর্থাৎ এই যে মাস ইন্টু হচ্ছে ত্বরণ, ঠিক আছে? অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, সেটাই হচ্ছে আমাদের ফোর্স, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। তো এই যে ফোর্সটা যদি অভিকর্ষ বলের প্রভাবে হয় তাহলে সেই যে ফোর্সটার জন্য যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটাকে কী বলা হয়? অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? সেটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি? জি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এটাকে অনেক সময় কী বলা হয়? ইংরেজিতে বলা হয় অ্যাক্সিলারেশন, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? তাহলে গ্র্যাভিটির জন্য মানে অ্যাক্সিলারেশন যেটা পাবো আমি, কিসের জন্য পেলাম আমি? যে এই যে এফটা, অর্থাৎ এই বলের জন্য আমি কী পেয়েছিলাম? এই ত্বরণটা পেয়েছিলাম, ঠিক আছে? যদি অভিকর্ষ বলের প্রভাবে হয়, ঠিক আছে? মনে রাখবে যে অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে আমি যদি লিখি তাহলে কি লিখবো বলো? যে অভিকর্ষজ ত্বরণ কাকে বলবো তাহলে? যে অভিকর্ষ বলের প্রভাবে, ঠিক আছে? অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বা সেই ত্বরণকে কি বলা হয়? তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ যে অভিকর্ষজ ত্বরণ কাকে বলা হয়। তাহলে আমি কি পেলাম? আগেরটায় আমি কি পেয়েছিলাম? যে এফ সমান এম এ পেয়েছিলাম, ঠিক আছে? আর আমি কি পাই? যে মহাকর্ষ বা যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা থেকে আমি কি পেয়েছিলাম? এফ সমান জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, তাই তো? এটা পেয়েছিলাম। তাহলে দেখো এইটাও ফোর্স, এটাও ফোর্স, তাহলে আমি কি করতে পারি? এই দুটোকে ইকুয়াল করতে পারি, তাই তো?
তাহলে ইকুয়াল করলে পরে আমি কি পাবো, দেখো ইকুয়াল করলে পরে আমি পাবো এম এ সমান হচ্ছে কি আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ বস্তুর ভর ইন্টু পৃথিবীর ভর ইন্টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এম এম ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে কি এ সমান হচ্ছে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এই যে এটা কার জন্য সৃষ্টি হলো, তাহলে অভিকর্ষ বলের জন্য সৃষ্টি হয়েছে। তাহলে আমি বলতে পারি যে এই যে ত্বরণটা পাচ্ছি সেই ত্বরণটা কী হবে, আমাদের অভিকর্ষজ ত্বরণ। সেটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি, এই যে অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এককটা কী হবে, একই হবে। তাহলে এই যে ত্বরণটা আমি পাচ্ছি কার জন্য আমি পেলাম, অভিকর্ষ বলের জন্য আমি পেলাম, সেইটাকে আমরা কি বলছি, অভিকর্ষজ ত্বরণ। তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে সংজ্ঞাটা কী হচ্ছে, অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে আমি এই দুটো থেকে দেখলাম যে ত্বরণটা সৃষ্টি হলো, ঠিক আছে। তাহলে যে ত্বরণটা সৃষ্টি হলো সেটাকে আমি কি বলছি, অভিকর্ষজ ত্বরণ বলছি। এবং অভিকর্ষজ ত্বরণের মান কত, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার তোমরা জানো যে অভিকর্ষজ ত্বরণের মান কত হয়, অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তাহলে এই মানটা এলো কোথা থেকে, তাই তো, কীভাবে এলো সেইটা দেখো বার করছি। তাহলে কি করে বার করব, এটা স্কোয়ার নয়, হ্যাঁ এটা জাস্ট জি। তাহলে এই যে জি এর মানটা আমি কী পাচ্ছি, জি সমান হচ্ছে আমার জি ক্যাপিটাল জি বাই আর স্কোয়ার, তাই তো, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো জি বলতে গেলে কি বোঝায়, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এইটার মান কত আমরা জানি, জি এর মান হচ্ছে কত, তোমরা সবাই জানো যে 6.6 ইন্টু 10⁻⁻11। এটা আরও অনেক আছে, 6.67 ইন্টু 10⁻⁻11। এককটা কী হয়, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাই তো। এটা আমরা পাই জি এর মান, যে ধ্রুবকটা পেয়েছিলাম তার মান। আর কি পাই, এম, এম বলতে গেলে কার ভর, পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10⁻24 কেজি, তাই তো, এটা আমরা পেয়েই থাকি। আর যে রেডিয়াসটা পাই, পৃথিবীর রেডিয়াস, দেখো এখানে কিন্তু একক ভর, অর্থাৎ আমি যদি ভরটাকে, এখানে কি রয়েছে আমার কোনো বস্তুর ভর, মানে যে ভরটা রয়েছে সেই ভরটাকে আমি ধরে নিলাম একক ভর, ঠিক আছে। তাহলে এই যে বস্তুটা রয়েছে অর্থাৎ এইটা কার ভর হবে, তাহলে এটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর, এবং আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস, কার রেডিয়াস, পৃথিবীর যে রেডিয়াস, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর যে রেডিয়াস ব্যাসার্ধ সেটা। তো তাহলে এই জায়গাতে যদি আমি আর অর্থাৎ পৃথিবীর রেডিয়াস কত হয়, পৃথিবীর রেডিয়াস 6.4 ইন্টু 10⁻6 মিটার, ঠিক আছে, এইটা পাই আমরা। তো এই মানগুলো যদি আমি বসাই এখানে, দেখো কি কত হচ্ছে, তাহলে 6.67 ইন্টু 10⁻⁻11 বাই, এখানে যদি আমি ইন্টু, এটা কি হচ্ছে, এম এর মানটা বসিয়ে দিই, 6 ইন্টু 10⁻24 কেজি, ঠিক আছে, কেজিটা আমি পরে লিখছি। তাহলে এটা পেলাম, আমি এটাকে এই সাইডে লিখে দিই আরও পরিষ্কারভাবে, 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 বাই কত হচ্ছে 6.4 ইন্টু 10⁻6, এটা আর কি আছে, আর এর মানটা আমি বসিয়ে দিয়েছি, স্কোয়ার আছে, তার মানে কি পুরোটার স্কোয়ার, ঠিক আছে। তো এইটা করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি, তোমার যে মানটা পাবে দেখবে যে এইখান থেকে তুমি কি পাবে, যদি 10⁻গুলো বার করে নাও তাহলে কি পড়ে থাকছে, 6.67 বা 6.6 ইন্টু 6, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা কত হচ্ছে 6.4 ইন্টু 10⁻6, আর কি থাকছে, আর 6.4 ইন্টু 10⁻6 ডবল রয়েছে, আর এটার সঙ্গে কি রয়েছে আমাদের 10⁻⁻11 ইন্টু 10⁻24, ঠিক আছে। এককগুলো কী হবে বলো, এককগুলো দেখো এখানে কি রয়েছিল আমাদের নিউটন মিটার স্কোয়ার, তাহলে এখানে আমি বসাতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স, ঠিক আছে, কেজি⁻², বাই কী হবে এখানে, এখানে আমার রেডিয়াস, তাই তো, অর্থাৎ মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার করে দিলাম। আর এইটা কি হচ্ছে, এটা আমাদের ভর, তার মানে কি হবে এখানে আমাদের আরেকটা গুণ হবে, কি গুণ হবে বলো, এখানে দেখো যে এটা হচ্ছে কি, এইটা আমি পেলাম, এইটা নিউটন মিটার স্কোয়ার কেজি⁻1 - 2, আর এটা কি হচ্ছে আমাদের ভর, তার মানে কি কেজি, এখানে আমার কি হবে কেজি গুণ হবে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের কি ইকুয়েশনটা। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে দেখো এম স্কোয়ার কেটে গেল, ঠিক আছে, উপরে পড়ে থাকছে কি এই কেজি আর এই কেজি, তার মানে কি পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় তাহলে -1 পড়ে থাকছে, তার মানে কি নিউটন কেজি -1,
ঠিক আছে, অর্থাৎ কেজি ইনভার্স। তাহলে এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে দেখো যে যদি আমি 10⁻গুলোকে আলাদা করে নিই তাহলে কত হচ্ছে, তাহলে এখানে 6.67 ইন্টু 6 ইন্টু এখান থেকে আমি যদি করি 10⁻⁻11 ইন্টু 10⁻24, আর এখানে দেখো 6, এখানে 6 রয়েছে, তার মানে কি 6 6 12 হয়ে যাবে ইন্টু 10⁻, কত হচ্ছে এখানে দেখো, তাহলে এটা হয়ে যাবে 12। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি দেখি, এইটা দেখো এখানে কি রয়েছে, দুটোই পজিটিভ রয়েছে, তার মানে উপরে গেলে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে এই যে এটা পাচ্ছি আর নিচে আমার কি পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে আর এটা, তার মানে কি 6.4 ইন্টু 6.4। বুঝতে পারলে না পারলে না? দেখো এইটাকে আমি ডবল করেছি, তার মানে কি এখানে 10⁻6 রয়েছে ইন্টু 10⁻6, পাওয়ার কি হয়, যোগ হয়। ঠিক আছে, তাহলে যোগ করলে আমি কি পাবো, যোগ করলে হয়ে যাবে এটা 10⁻12। ঠিক আছে, তো আমি কি করলাম, এইটাকে আমি বসালাম এই জায়গাটাতে, নিচে ছিল উপরে গেল মাইনাস হয়ে গেল, আর এইগুলো তো আমার উপরেই রয়েছে। ঠিক আছে, তো এইবার এইটাকে করলে আমি পাবো এই যে এই অংশটুকুকে আমি যদি মানে ক্যালকুলেশন করি তাহলে পাবো আমি যেটা, সেটা হচ্ছে কি 0.981। ঠিক আছে, আর এখানে দেখো যে 11 আর 12 23 এখানে 24, তাই তো, তার মানে কি এটা থেকে আমি পাবো ইন্টু 10। ঠিক আছে, তো এইটা করলে পরে কত বেরোবে, 9.8 ঠিক আছে, এরকম বেরোবে। তাহলে এই দেখো এটাই হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণের মান, অর্থাৎ তোমাকে যেটা প্রথমে বলেছিলাম যে জি এর মান 9.8 কীভাবে এলো, সেটাই হচ্ছে এটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে জিটা কীভাবে আমরা 9.1 বলতে পারি, মানে সরি 9.8 কী করে বলতে পারি। তাহলে এটা থেকে আমাদের এখান থেকে এলো আর এই যে এককটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে কীভাবে সেটাও বলে দিই। দেখো এটা নিউটন পার কেজি পাচ্ছি, তাই তো, অর্থাৎ এটা আমি কি পেলাম, নিউটন পার কেজি। তাহলে এই নিউটন মানে কি আমরা জানি, নিউটন সমান আমরা জানি যে নিউটন, এফ সমান আমরা কি জানি, এফ সমান হচ্ছে এম এ। তাহলে এমটা কত হচ্ছে, এমটা হচ্ছে ভর, মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা পাই। তাহলে এখানে যদি আমি বসাই যে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড⁻⁻1 বাই কি হচ্ছে কেজি, তাহলে দেখো এইটা কেজি কেজি ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে কি আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কি হবে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের যে অভিকর্ষজ ত্বরণ, সেই অভিকর্ষজ ত্বরণের মান। ঠিক আছে, তো এই অভিকর্ষজ ত্বরণের মান কার উপর ডিপেন্ড করবে, দেখো অভিকর্ষজ ত্বরণে আমি কি পেলাম, যে জি ক্যাপিটাল এম বাই আর। ঠিক আছে, তো অভিকর্ষজ ত্বরণের মান দেখো কখন বাড়বে বা কমবে, তাহলে এটা আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ এটা আমাদের ধ্রুবক, আর ভরটাও আমাদের ধ্রুবক, পৃথিবীর ভর ধ্রুবক, তাই তো। কিন্তু যদি আমি এর দূরত্ব বাড়াই, অর্থাৎ যদি কোনো একটা বস্তুর দূরত্ব বাড়িয়ে দিই, ধরে নাও যে আমি স্মল এমটা নিয়ে নিলাম 1 কেজি। ঠিক আছে, একক ভরের জন্য কোনো একটা বস্তু নিয়ে নিয়েছি, সেই ভরের জন্য, অর্থাৎ আমি যদি এই ভরের জন্য পৃথিবীর উপরে যদি আমি নিয়ে যাই, ঠিক আছে, অর্থাৎ এটা থেকে যদি আমি যত উঁচুতে নিয়ে যাব তত কি হবে, এই আর এর মানটা বেড়ে যাবে। তাহলে দেখো এই জিটা কি রয়েছে, আর এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক রয়েছে, তাই তো, 1/r। তাহলে এই ব্যস্ত সম্পর্ক, তার মানে কি যত রেডিয়াস বাড়বে তত কি হবে, জি এর মানটা কমবে, তাই তো, যত রেডিয়াস বাড়বে তত কি হবে, জি এর মানটা কমবে। তাহলে যত আমি দূরত্ব বাড়াবো তত কি হবে, এখানে দেখো কি হবে, এখানে দেখো যে এটা কি হচ্ছে, জি এর মানটা কার উপর ডিপেন্ড করছে, আর এর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে জিটা কার উপর ডিপেন্ড করছে, আর এর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, অর্থাৎ জি এর মানটা আর এর মানের উপর নির্ভর করছে। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে পৃথিবীর তো আমরা এটা পেলাম, আর চাঁদের ক্ষেত্রে কি হয়, চাঁদের যে অভিকর্ষজ ত্বরণের মান সেটা কি হয়, পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এই যে অভিকর্ষজ ত্বরণটা পেলাম সেটা 1/6 হয়, তাই তো, 9.8, অর্থাৎ যেটা পাবো সেটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, সেই যে অভিকর্ষজ ত্বরণটা হবে সেটাই হচ্ছে কি আমাদের চাঁদের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের চাঁদের, এটা হচ্ছে কি আমাদের চাঁদের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ কত হচ্ছে, তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ইন্টু কত হবে, 1/6।
ঠিক আছে, 1/6 গুণ। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ হবে। তাহলে এবার দেখো যে যদি অভিকর্ষজ ত্বরণের মানটা কত হচ্ছে, এটা চাঁদের ক্ষেত্রে, হ্যাঁ এটা পুরোটা একসঙ্গে রয়েছে। তাহলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ সেটা হচ্ছে কি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ইন্টু 1/6, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে কোনো একটা বস্তুর ওজন বলতে কি বোঝায়? ওজন বলতে বোঝায়, ওজনকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি? ডাব্লুর সাহায্যে প্রকাশ করি, ঠিক আছে, ওজন। তাহলে ওজন সমান হচ্ছে কি আমাদের এম ইন্টু জি, ঠিক আছে। এমটা কি হচ্ছে তার ভর ইন্টু যে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তো এই দুটো গুণফল। এবার তোমাকে যদি বলে দেয় যে 1 কেজির জন্য ওজন কত হবে, 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত হবে, তাহলে কি হবে? দেখো এম এর মান কত, 1 কেজি বলে দিয়েছে, ইন্টু জি মানে কত 9.8, ঠিক আছে। তার মানে কি এত নিউটন হবে আমাদের ওজনের মানটা, ঠিক আছে। আবার যদি বলে দেয় আর এই যে ওজনটা কি হচ্ছে অভিকর্ষজ বলের সঙ্গে সমান হচ্ছে, তাই তো। অর্থাৎ যে বল দিয়ে আমাকে কেন্দ্রের দিকে টানছে, পৃথিবী যে বল দিয়ে আমাদেরকে কেন্দ্রের দিকে টানছে, সেই বলটা কি হচ্ছে আমাদের ওজনের হিসাবে কাজ করছে, তাই তো। তাহলে এটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ, যে মানে সাথে গুণ করে দেবো কাকে, আমি যে মাস পাবো বা ভর পাবো সেই ভরটাকে, ঠিক আছে। তো এইটা এবার ধরে নাও 3 কেজির জন্য, তাহলে কি হবে 3 কেজির জন্য একই 3 ইন্টু 9.8 পৃথিবীতে, এটা কিন্তু কোথায় পৃথিবীর ক্ষেত্রে, ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্রে। তাহলে এখানে যদি আমার 5 কেজি হয় তাহলে 5 কেজির জন্য কি হবে 5 ইন্টু 9.8, ঠিক আছে, এত নিউটন। তাহলে এইগুলো হচ্ছে পৃথিবীতে। যদি এই বস্তুটাকে অর্থাৎ এই যে বস্তুগুলো আমি নিয়েছি 1 কেজি 3 কেজি এবং 5 কেজি, এদেরকে যদি আমি চাঁদে নিয়ে যেতাম তাহলে সেক্ষেত্রে তাদের ওজনটা কী হতো? তাহলে এখানে দেখো ওজনটা কী হতো, 1 কেজির জন্য কী হতো, 1 কেজির জন্য হতো অর্থাৎ তার যে ওজনটা রয়েছে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ যেটা পাবো সেটা হচ্ছে কি আমার 1 ইন্টু 9.8, ঠিক আছে, সেটার ইন্টু 1/6 এত গুণ হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। অর্থাৎ চাঁদের অভিকর্ষজ ত্বরণ এটা, আর তার সাথে আমি ভর গুণ করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ চাঁদের ক্ষেত্রে আমি কি করলাম দেখো, এম ইন্টু জি ইন্টু 1/6, এইটা হচ্ছে কি চাঁদের অভিকর্ষজ ত্বরণ, তাই তো। তাহলে এখানে আমি কি করলাম শুধুমাত্র এম দিয়ে গুণ করে দিচ্ছি, আর বাকিটা কি থাকছে সেম থাকছে। এবার একই রকমভাবে 3 কেজির জন্য কি হবে, 3 কেজির জন্য হবে 3 ইন্টু জি ইন্টু 1/6, অর্থাৎ আমি কি পারি 3 ইন্টু 9.8 ইন্টু 1/6 এত নিউটন পাবো, ঠিক আছে। 5 কেজির জন্য কি পাবো, 5 কেজির জন্য হবে 5 ইন্টু 9.8 ইন্টু 1/6, ঠিক আছে, এত নিউটন। তো এভাবেই আমাদেরকে কী করতে হবে, এভাবে আমরা মানগুলো বার করতে হবে, ঠিক আছে। তো তোমাদের বইয়ে 3 কেজির জন্য রয়েছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার যদি কোনো একটা বস্তুকে, এবার এই যে অভিকর্ষজ ত্বরণের মানটা বিভিন্ন বিজ্ঞানীরা কী করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন যে এই অভিকর্ষজ ত্বরণের মানটা কি পরিবর্তন হতে পারে, ঠিক আছে। যদি কোনো একটা বস্তুকে আমি উপর থেকে, ধরে না দুটো বস্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে, দুটো বস্তুকে উপর থেকে ফেলা হলো, একটা হচ্ছে কি ধরে নাও একটা হচ্ছে কি পাথরের বল নিয়ে নিয়েছে, ঠিক আছে, পাথরের বল নিয়ে নিয়েছে, আরেকটা কি নিয়েছে, আরেকটা হচ্ছে কাগজ নিয়েছে, ঠিক আছে, কাগজ। তাহলে এই যে কাগজ বা পাথর নিয়েছে, বল বাদ দিয়ে দাও, পাথর এবং কাগজ নিয়েছে, ঠিক আছে। তাহলে পাথর এবং কাগজকে যদি উপর থেকে ফেলা হয়, ঠিক আছে, উপর থেকে ফেললে কি হবে বলো, এরা কি একসাথে পড়বে? একসাথে পড়ে না। কেন একসাথে পড়ে না? দেখো এইখানে কি রয়েছে, পাথরটা রয়েছে, তাই তো। পাথরটা যথেষ্ট ভারী এবং সেটা কি হচ্ছে নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ার দরুন কি হচ্ছে এই যে এরা কি হচ্ছে বাতাসের উপর ভাসছে, মানে বাতাসকে অতিক্রম করে আসছে, তাই তো, অর্থাৎ বাতাসকে ভেদ করে আসছে। তাহলে এই যে বায়ুগুলো কি করবে, কেউ তো একটা উল্টো দিকে একটা কি করবে, বাধা দেবে, অর্থাৎ সে তাকে নিচে নামতে দেবে না, তাই তো। নিউটনের সূত্র থেকে আমরা কি জানি যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এই যদি বাতাসের উপরে ক্রিয়া করে তাহলে বাতাসে কী করবে, কে বাধা দেবে, ঠিক আছে। তো এই যে বাধা দেওয়ার বলটা সেটা কি হচ্ছে পাথরের থেকে, মানে পাথরের ক্ষেত্রে কম হয়, ঠিক আছে। অর্থাৎ বায়ুর যে বাধা দেওয়ার ক্ষমতা সেটা কি হয় কম, ঠিক আছে, বাধা কম। তাহলে কী হবে, সে তাড়াতাড়ি পড়বে। কিন্তু কাগজের ক্ষেত্রে কী হচ্ছে, এই যেহেতু বেশি জায়গা নিচ্ছে তাহলে কী হবে, এই বাতাসের বাধা দেওয়ার ক্ষমতা কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি বাধা পাচ্ছে। তাহলে বেশি বাধা পেলে কী হবে, সেটা যথেষ্ট পরিমাণে কী হবে, নিচে আস্তে আস্তে নামবে, ঠিক আছে। এবার কখন একসাথে নামবে, ঠিক আছে, যখন
এই দুটোকে কি করা হবে, বায়ুশূন্য স্থানে রাখা হবে। মানে কোনো রকম যদি বায়ু না থাকে তখন যদি পাথর এবং কাগজকে যদি একসঙ্গে ফেলা হয় তাহলে কি হবে, তারা পরস্পরকে মানে পৃথিবীকে টাচ করবে তারা একসঙ্গে, ঠিক আছে। তো প্রথমে কী বলেছিলেন যে অ্যারিস্টটল এই সমস্ত জিনিস নিয়ে বলেছিলেন যে অ্যারিস্টটল কী বললেন যে যদি কোনো একটা বস্তু হালকা বস্তু নিই এবং একটা যদি ভারী বস্তু নিই তাহলে কি হবে, ভারী বস্তুটা আগে ভূমি স্পর্শ করবে, ঠিক আছে। অর্থাৎ হালকা বস্তু কে বলেন, অ্যারিস্টটল, ঠিক আছে। অ্যারিস্টটল কী বললেন যে হালকা বস্তু কী হবে, দেরিতে করবে, ঠিক আছে। অর্থাৎ হালকা বস্তুর পড়াটা কী হবে, দেরি হবে, ঠিক আছে, দেরি হবে, পৃথিবী পৃষ্ঠে আসার যে সময়টা বেশি লাগবে। কিন্তু যদি ভারী বস্তু নিই তাহলে ভারী বস্তুটা কী হবে, তাড়াতাড়ি পড়বে, ঠিক আছে। ভারী বস্তু কী হবে, তাড়াতাড়ি পড়বে, তাড়াতাড়ি ভূমি স্পর্শ করবে। তাহলে এখানে দেখো এটা কে বললেন, যে অ্যারিস্টটল বললেন, ঠিক আছে। তাহলে যে যদি আমি এইটা একই রকম এই দুটো, একটা হচ্ছে ভারী একটা হচ্ছে কাগজ, ঠিক আছে, অর্থাৎ হালকা, তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বাধাটা এদের ক্ষেত্রে মেনলি কাজ করছে। তো এটাই তিনি দেখেছিলেন। এর পরবর্তী বিজ্ঞানী কে এলেন, যার নাম হচ্ছে, যিনি এসেছিলেন তার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলাই, ঠিক আছে। তো গ্যালিলিও এসে তিনি কি করলেন, যে একই আয়তনের, ঠিক আছে, একই আয়তনের কী করলেন, আয়তনটা সেম থাকছে, ঠিক আছে, ওজন আলাদা হতে পারে কিন্তু আয়তনটা একই। তাহলে একই আয়তনের একটা ভারী গোলক নিলেন, একটা ভারী বল নিলেন বা গোলক নিলেন, ঠিক আছে, আর একটা কী নিলেন, কাঠের গোলক নিলেন, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমি নেই তাহলে এটা হচ্ছে কি ভারী গোলক, ভারী বলতে গেলে তোমার মানে সেটা হয়তো রডের হতে পারে, ঠিক আছে, বা লোহা দিয়ে বানানো হতে পারে। আর এটা হচ্ছে কি কাঠের গোলক, কাঠের গোলক বুঝতে পারছো যে এটা হালকা হবে, ঠিক আছে। তাহলে এবার এখানে যদি মানে অ্যারিস্টটল কী বলেছিল যে এটা ভারীটা কী হবে, আগে পড়বে, ঠিক আছে, অর্থাৎ আগে ভূমি স্পর্শ করবে। তাহলে এখানে কে এলো, গ্যালিলিও। এটা হচ্ছে গ্যালিলিওর এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তিনি এইসব করলেন, একটা ভারী বল নিলেন একটা হালকা বল নিলেন এবং তাদের আয়তন কী হচ্ছে, আয়তন একই, ঠিক আছে, আয়তন হচ্ছে একই। তিনি এই ভারী এবং কাঠের যে গোলকটা পেয়েছেন, ঠিক আছে, ভারী গোলক আর কাঠের গোলক একই আয়তনের, এই দুটোকে নিয়ে তিনি পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা করে তিনি লক্ষ্য করলেন একটা আজব ঘটনা, যে দুটোই কী হচ্ছে, ভূমি স্পর্শ করছে একই সঙ্গে, ঠিক আছে। তো এই যে ভূমি স্পর্শ করছে তাহলে কি হলো, দেখো দুটোর আয়তন একই, তাহলে বাধা বায়ুর দ্বারাই যে বাধা পাচ্ছে সেই বাধা পাওয়ার মানে বাধাটাও কী হচ্ছে, দুটোর ক্ষেত্রে সেম হচ্ছে, তাই তো। অর্থাৎ এদের আয়তনটা সেম নিয়েছি, তার মানে কি কোথাও বাধা বেশি পাবে বা কম পাবে সেটা মানে এখানে ক্রিয়া করছে না। অর্থাৎ এদের ক্ষেত্রে যে বাধাটা, অর্থাৎ দুটোই তো একই রকম, ঠিক আছে, হালকা ভারী আছে, কিন্তু কী হচ্ছে, তারা একসঙ্গে ভূমি স্পর্শ করছে। তিনি এই পরীক্ষাটা কোথায় করেছিলেন, ইতালির, ঠিক আছে, ইতালিতে ইতালির যে মানে ইতালির যে পিসা শহর আছে, ঠিক আছে, ইতালির যে পিসা শহর আছে, তো তিনি পরীক্ষাটা করেছিলেন কোথায়, ইতালির পিসা শহরে, যে হেলানো মিনার আছে, ঠিক আছে, বিখ্যাত হেলানো মিনার, ঠিক আছে। সেই মিনারে গিয়ে তিনি কি করেছিলেন, দুটো একই আয়তনের গোলক নিয়েছিলেন এবং সেটাকে অর্থাৎ ভারী একটা হালকা দুটো গোলক নিয়ে তিনি একসঙ্গে ছুঁড়ে ফেলে দিয়ে মানে একসঙ্গে ছেড়ে দিয়েছিলেন মিনারে উঠে। তিনি লক্ষ্য করলেন যে দুটোই কী হচ্ছে, ভূমি একসঙ্গে স্পর্শ করছে। সুতরাং কি বলতে পারলেন তিনি কি বললেন যে অভিকর্ষজ ত্বরণটা প্রত্যেকটি বস্তুর উপর সমানভাবে অর্থাৎ সমানভাবে ক্রিয়া করে, সেই জন্য কী হচ্ছে, দুটোই একসঙ্গে পড়ছে, ঠিক আছে। তাহলে তিনি কার পরীক্ষাটা ভুল প্রমাণিত করলেন, অ্যারিস্টটল যেটা বলেছিলেন সেটাকে তিনি ভুলভাবে প্রমাণিত করলেন। কীভাবে করলেন, তিনি একই আয়তনের গোলক বানিয়ে, ঠিক আছে, অর্থাৎ একটা ভারী এবং কম, তিনি বললেন প্রমাণ করে দিলেন যে ভারী বা হালকা এটা কোনো ম্যাটার করে না, কোন জিনিসটা ম্যাটার করে, তার আয়তনটা, ঠিক আছে। যত বেশি আয়তন হবে যার, তত কী হবে, বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হবে এবং সেটা অবশ্য ধীরে মানে পৃথিবীকে স্পর্শ করবে, ঠিক আছে, অর্থাৎ দেরিতে স্পর্শ করবে। তো এই যে পৃথিবীর যে টানের জন্য, ঠিক আছে, কোনো একটা বস্তু মানে পৃথিবীর যে টানে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে,
সেই বস্তুটাকে, অর্থাৎ যে বস্তু কি হচ্ছে পৃথিবীর টানে নিচের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ ধরে নাও এই বলটা কি হচ্ছে, এটা পৃথিবীর পৃষ্ঠে, তাহলে এই বলটা পৃথিবীর পৃষ্ঠের উপর কি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের জন্য নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে। তো এই যে এই বস্তুটাকে কি বলা হয়, পৃথিবীর দিকে পড়ছে পৃথিবীর যে টানের জন্য, সেই বস্তুটাকে কি বলবো, পতনশীল বস্তু, ঠিক আছে, পতনশীল বস্তু, ঠিক আছে। তাহলে পৃথিবীর টানে পৃথিবীর দিকে মানে পৃথিবীর দিকে এই যে প্রথম বস্তুটা পড়ছে, সেই বস্তুটাকে কি বলবো আমরা, পতনশীল বস্তু বলবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি যে পতনশীল বস্তু কি। তো এই যে গ্যালিলিওর যে ঘটনা, এই ঘটনাকে নিয়ে গ্যালিলিও 3টি সূত্র দিয়েছিলেন। সেই 3টি সূত্র কি কি ছিল, তাহলে গ্যালিলিওর সূত্র, ঠিক আছে। তাহলে গ্যালিলিওর সূত্র কি ছিল, কার সূত্র, গ্যালিলিও 3টি সূত্র দিয়েছিলেন। একটা সূত্র হচ্ছে তিনি কি করেছিলেন, মিনারের উপর থেকে তিনি কি করেছিলেন, ছুঁড়ে দিয়েছিলেন, তাই তো এইভাবে দুটো বলকে একসঙ্গে ছুঁড়েছিলেন। তিনি কি লক্ষ্য করেছিলেন যে দুটো একসঙ্গে ভূমি স্পর্শ করছে। তিনি এই নিয়ে কি করলেন, সূত্র দিলেন। প্রথমটা হচ্ছে যে যে একই উচ্চতা থেকে, অর্থাৎ যে হাইটটা রয়েছে, ঠিক আছে, একই উচ্চতা, তার মানে কি যে হাইটটা আছে সেটা কি হচ্ছে সেম থাকবে, ঠিক আছে। অর্থাৎ একই উচ্চতা থেকে যদি কোনো স্থির অবস্থায় এই দুটো বস্তুর কি হচ্ছে স্থির অবস্থায় থেকে যদি আপাতে পতনশীল হয়, ঠিক আছে, বা আপাতে পতনশীল যে কোনো বস্তু বা সমস্ত বস্তুর কি হবে, সমান দ্রুততায় কি হবে, নিচের দিকে নামবে, ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যে কি হবে না, একটা হয়তো পরে একটা হয়তো আগে, এরকমভাবে কোনো কিছুই হবে না, সেগুলো কি হবে একই দ্রুততায় নিচে নেমে আসবে, ঠিক আছে। অর্থাৎ ভূমি স্পর্শ করবে কি একই একই মানে একই সঙ্গে আর কি, ঠিক আছে। তাহলে একই সঙ্গে কি হবে, ভূমি স্পর্শ করবে। তাহলে এটাই হচ্ছে কি, যদি একই উচ্চতা থেকে এক মানে স্থির অবস্থায়, একই উচ্চতা ও কি হতে হবে স্থির অবস্থায়, ঠিক আছে, স্থির অবস্থায় কি হবে, উচ্চতা যদি একই হয় এবং স্থির অবস্থা থেকে, ঠিক আছে, স্থির অবস্থা থেকে আবাদে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি তার প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র কি হচ্ছে, যদি দুটো বস্তু আমি নিই, তারা কি হচ্ছে স্থির অবস্থায় রয়েছে এবং একই উচ্চতা থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে, দুটো বস্তুই কী হবে একই সঙ্গে ভূমি স্পর্শ করবে। এটাই হচ্ছে এই প্রথম সূত্রের মানেটা, ঠিক আছে। এরপরে 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে যদি আমি সময়, অর্থাৎ এই যে বস্তুটা আমি নিলাম, ঠিক আছে, যখন আমি ছেড়ে দিলাম কি হচ্ছে, এই জায়গাটাতে এলো, ধরে নাও আমি টি সময় নিলাম, এখানে এলো, তাহলে হয়ে গেল T2, ঠিক আছে। অবশ্যই তাহলে কি হচ্ছে, এখান থেকে এই জায়গাটাতে আসতে বেশি সময় লাগছে এই অংশটা আসার তুলনায়, তাই তো। তাহলে এইখানে কি হচ্ছে, সময়টা আমার বেশি হচ্ছে এর তুলনায়, তাহলে T2 বেশি হচ্ছে T1 থেকে, তাই তো। তাহলে যত সময় বাড়বে এই যে আবাদে পতনশীল যে বস্তুটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই যে বস্তুটা রয়েছে আবাদে পতনশীল, সেই বস্তুর কি হবে, বেগটাও বাড়বে, ঠিক আছে। অর্থাৎ বেগটাও বাড়বে। তাহলে সময় যত বাড়বে তত কী হবে, বস্তুর বেগটা কী হবে, বাড়তে থাকবে, ঠিক আছে। তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে কি হবে, সময়ের সঙ্গে কি হবে, সময় যত বাড়বে বেগটাও তত বাড়বে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। এইটা মানে হচ্ছে কি বাড়া, ঠিক আছে। তার মানে কি সময় বাড়লো বেগটাও বাড়বে, ঠিক আছে। তো এটা হচ্ছে, ওই জন্য দেখবে যে কোনো একটা ঢিলকে যদি তুমি উপর দিকে ছোড়ো, তাহলে এই জায়গায় এসে হয়তো থেমে গেল, দিয়ে আবার কী হবে, রিটার্ন আসবে, এবং রিটার্ন আসার পরে দেখবে যে তুমি যখন ওটাকে ক্যাচ করবে তখন কী হচ্ছে, তুমি একটা বেগ অনুভব করছো, অর্থাৎ যে বলে তুমি ছেড়েছিলে সেই বলটাতে কী হবে, অনুভব করবে। কোনো একটা বস্তু যদি উপর থেকে পড়ে, ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার বেগটা হয় সর্বোচ্চ, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে যে ভূমি স্পর্শ করার আগে ঠিক আগের মুহূর্তে কী হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে।
3 নম্বর সূত্রটা কী ছিল? 3 নম্বর সূত্রটা অর্থাৎ গ্যালিলিওর 3 নম্বর সূত্রটা হচ্ছে, দেখো এখান থেকে কী করেছিলেন, তিনি ছেড়ে ফেলে দিয়েছিলেন, তাই তো? অর্থাৎ দুটো গোলককে একই আয়তনে দুটো গোলককে ছেড়েছিলেন। তো 3 নম্বর সূত্রটা বলছে যে এই যে পতনশীল বস্তুটা রয়েছে, ঠিক আছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর কী হবে, এই যে পথ অতিক্রম করার যে মানে পথ অতিক্রম যেটুকু করবে সেটা কী হবে, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, অতিক্রান্ত দূরত্ব বাড়বে। দেখো এখানে কী ছিল, ছোট্ট পাড়া রাস্তা অতিক্রম করেছিল, এই জায়গায় কী হচ্ছে, বেশি রাস্তা অতিক্রম করছে, এই জায়গায় কী হচ্ছে, আরও বেশি রাস্তা অতিক্রম করছে। তাহলে সেম, যত আমার সময় বাড়বে তত কী হবে, টাইম আমার যত বাড়বে তত কী হবে, অতিক্রান্ত দূরত্ব বাড়বে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তাহলে এই তিনটি হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র? গ্যালিলিও সূত্র। ঠিক আছে, তো এই যে গ্যালিলিও সূত্র, তাহলে গ্যালিলিও সূত্র তিনটি আমরা কী পেলাম, বুঝতে পারলাম। তাহলে এরপরে যেটুকু রয়েছে সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটা পাথরকে আনুভূমিকভাবে উপর দিকে ছোড়ো তাহলে কি হবে, সেটা কেন নিচে নেমে আসে? দেখো, যদি কোনো একটা বস্তু বা কোনো একটা ঢিলকে যদি তুমি কি করো, আনুভূমিকভাবে ছুড়ো, ঠিক আছে, অর্থাৎ ভূমির সঙ্গে কিছু একটা কোণ করে তুমি ছাড়ছো, এটা হচ্ছে ভূমি, এটার সঙ্গে কী করছো, তুমি কিছু একটা কোণ করে ছাড়ছো, তখন দেখবে যে এই বস্তুটা কী হচ্ছে, একটা নির্দিষ্ট হাইটে গেল, দিয়ে আবার কী হচ্ছে, সেটা কমতে কমতে আবার ভূমি স্পর্শ করছে। কেন স্পর্শ করছে? তার মানে কি, আমি যে ঢিলটা ছুঁড়েছিলাম তার বেগটা হচ্ছে এই অভিমুখে, কিন্তু এই বেগটাকে কেই করছে, এই প্রান্তে এলো এইভাবেই, এই প্রান্তে আসবে এইভাবেই, ঠিক আছে, বেগের অভিমুখটা হচ্ছে। তো এই যে বলটা আমি পাচ্ছি, সেই বলটার বেগটা আমার এইদিকে কাজ করছে, কিন্তু নিচের দিকে আমাদের কী হচ্ছে, অভিকর্ষজ জি এর মানটা কাজ করছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণটা কাজ করছে। এই অভিকর্ষজ ত্বরণ কী করছে, এই যে বেগটাকে কী করছে, বাধা দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বেগটাকে উপর দিকে আর যেতে দিচ্ছে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কারণ যে কেন ভূমি স্পর্শ করে, কেন, অভিকর্ষজ ত্বরণের জন্য। ঠিক আছে, সো কোথায় মানে বেগটা কম হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় বেগটা কম হয়ে যায়, অর্থাৎ এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাতে বিটা কত হবে, ভি হচ্ছে 0। তো এটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, এটা তুমি পাবে। তো এই যে প্রাসের গতি, সেটা কি দেখতে পাবো উঁচু ক্লাসে যখন উঠবে, তখন এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করা রয়েছে, তোমরা আশা করি পারবে বুঝতে। তো এটাই হচ্ছে আমাদের কি, ভূমি। তো এই যে ঢিলটা, অর্থাৎ আমি যে ঢিলটা ছুঁড়েছি, এই ঢিলটাকে কত বেগে ছুঁড়লে পরে পৃথিবী এই পথ করবে না, অর্থাৎ পৃথিবী যে রয়েছে সেটা কি হচ্ছে, এইভাবে এসে পড়ছে, তাই তো? তাহলে কত বেগে ছুঁড়লে পরে সেটা আর পৃথিবীতে আসবে না, এভাবেই ঘুরপাক খাবে। সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে। তুমি যদি কোনো একটা বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছুটতে পারো, ঠিক আছে, বেগটা যদি এত হয়, তাহলে সেক্ষেত্রে সেই বলটা কী হবে, পৃথিবীর বাইরেও চলে যাবে। ঠিক আছে, এবং সে একটা সার্কেল বা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, সে কী হবে, পৃথিবীতে আর ফেরত আসবে না। ঠিক আছে, তো বেগটা মনে রাখবে যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এই ছিল তোমাদের গতিটা, অভিকর্ষ মহাকর্ষ প্রভাবে যে গতি। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে এই জি এর মানটা বার করা। ঠিক আছে, অর্থাৎ জি এর মানটা আমি কি করে বার করব সেটা তোমাকে দেখিয়ে দিলাম, এবং এখান থেকে প্রশ্ন করবে যে কোনো একটা বস্তুর ওজন যদি পৃথিবীতে 1 কেজি হয় তাহলে চাঁদে কত হবে। ঠিক আছে, তো চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান তোমার জানা আছে, শুধুমাত্র কী করবে, গুণ করে দেবে, তাহলে সেটা থেকে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, সেটা আমরা করে দেখিয়ে নিলাম। আর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সূত্রগুলো। ঠিক আছে, অর্থাৎ যে 3টে সূত্র আমরা পেলাম গ্যালিলিওর, সেই গ্যালিলিওর 3টে সূত্রই হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র, তোমাদেরকে সেটা মনে রাখতে হবে। এবং তোমাকে প্রশ্ন এরকম জিজ্ঞেস করবে যে কোনো একটা কাগজ এবং একটা বল যদি নিচে নামে তাহলে কোনটা ভূমি আগে স্পর্শ করবে এবং কেন স্পর্শ করবে। ঠিক আছে, তখন কি বলবে যে কাগজটা দেরিতে স্পর্শ করবে, কেন, কারণ হচ্ছে কে বাধা দেওয়ার জন্য বাতাস রয়েছে, কিন্তু এর তুলনায় এ বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য কী হচ্ছে, কাগজটা দেরিতে পড়ছে, অর্থাৎ দেরিতে ভূমি স্পর্শ করছে। বলটার যেহেতু বাধাটা কম, সেই জন্য কী হচ্ছে, এ দ্রুত ভূমি স্পর্শ করছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো।